সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। বাংলাদেশের এশিয়া কাপটা আজকে থেকে শুরু হয়েছে এবং প্রথম যে ম্যাচটা ছিল হংকং চায়নার বিপক্ষে, সেই ম্যাচে বাংলাদেশ খুব প্রত্যাশিতভাবে জয় পাবে, সেটা খুব সম্ভবত সবার প্রত্যাশা ছিল। আমরাও আসলে সবাই সেভাবে ভাবছিলাম এবং বাংলাদেশ শেষ পর্যন্ত সেই প্রত্যাশিত জয়টাই পেয়েছে। এই প্রত্যাশিত শব্দটা কেন বলছি, কারণ আপনি যদি হংকং চায়নার সঙ্গে বাংলাদেশের শক্তি সামর্থ্য এই ব্যাপারগুলো মেলানোর চেষ্টা করেন, বা ক্রিকেটাররা এখন যে সিচুয়েশন আছে, বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিংবা দেশ হিসেবে ক্রিকেট যতটুকু এগিয়েছে, ও হংকং চায়নার ক্ষেত্রে কিন্তু সেটুকু না। এই কারণেই কিন্তু বাংলা যেহেতু তুলনামূলকভাবে শক্তিশালী দল, তারা জয় পাবে সেটা খুবভাবেই সবাই চিন্তা করে রেখেছিল। বাংলাদেশ আজকে 7 উইকেটের জয় পেয়েছে। 7 উইকেটের জয়ে এই এশিয়া কাপটা শুরু হয়েছে। খুব ভালো বলা যেতে পারে। আপনি যদি খেলা না দেখে থাকেন তাহলে আপনি এই ফলাফলটা শুনে, যে বাংলাদেশ 7 উইকেটের একটা জয় পেয়েছে, এটা শুনে আপনি খুশি হতে পারেন, খুবই স্বাভাবিক ব্যাপার। তবে আপনি যদি খেলা দেখে থাকেন তাহলে আমার কাছে মনে হয় যে আপনার বেশ কিছু অবজারভেশন থাকার কথা, কিছু সমালোচনার জায়গা থাকার কথা, পজিটিভ সাইডও হয়তো থাকতে পারে। শব্দটা হয়তো এই কারণেই বলছি যে হংকংয়ের সঙ্গে আপনার যে ধরনের ডমিনেন্সটা দরকার ছিল, যে ধরনের চ্যালেঞ্জগুলো আপনি তাদেরকে দেবেন, কিংবা যে ধরনের পরিকল্পনা আপনি প্রত্যাশা করছিলেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এই ম্যাচে সেই ধরনের পরিকল্পনা, চ্যালেঞ্জ বা অন্যান্য যে ব্যাপারগুলো আপনি প্রত্যাশা করছেন সেটা খুব সম্ভবত ছিল না। আপনি যদি একেবারে টস থেকে শুরু করি, টসে বাংলাদেশ জয় পেল। সবার একটা ধারণা ছিল যে যেহেতু এই গ্রুপের সবচেয়ে দুর্বলতম দল হংকং, তাদের বিপক্ষে আগে ব্যাটিং করে বড় একটা স্কোর করব আমরা, 180 রান, 70 রান, 190, 200 যা করা সম্ভব হয় আদতে, সেটা করার পর তাদেরকে যত দ্রুত সম্ভব অল আউট করে দিয়ে আমাদের রান রেটটা বাড়িয়ে নেব। কারণ আমরা যেহেতু গ্রুপ অফ ডেথে আছি, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, এই 3টা দলের একটা কিন্তু ত্রিমুখী লড়াই চলছে। সো 3 দলের যে কোনো 2টো দল সুপার ওভারে খেলার সুযোগ পাবে। তো যারা এই হংকং চায়নার সঙ্গে বড় ব্যবধানে জিতবে, রান রেটটা বাড়িয়ে নিতে পারবে, তারা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ পাবে। আপনি যদি প্রথম ম্যাচটার দিকে খেয়াল করেন, যেটা হংকং এবং আফগানিস্তানের ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু আফগানিস্তান বেশ বড় একটা জয় পেয়েছে। আমি যদি ক্রিকবাজের তথ্য অনুযায়ী বলি, সেখানে তাদের নেট রান রেটটা কিন্তু +4.00 সামথিং বা 1 এরকম একটা রান রেট। আপনি যদি বাংলাদেশের নেট রান রেটটা দেখেন, সেখানে কিন্তু +1। তার আপনি চিন্তা করেন +4 +1, অনেকটা কিন্তু আফগানিস্তানের সাথে পিছিয়ে গেল। আপনি কিন্তু পূর্ণ পয়েন্টটা পেয়েছেন, আপনি ম্যাচটা জিতেছেন, 7 উইকেটে জয় পেয়েছেন। তো সেই কারণে মনে হয় যে বাংলাদেশ যে ধরনের পরিকল্পনা দরকার ছিল, বাংলাদেশ শুরুতে সেই গলতটা করেছে। আপনার মনে থাকার কথা, নেদারল্যান্ড সিরিজেও কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন উঠছিল যে নেদারল্যান্ড যেহেতু বাংলাদেশের চেয়ে তুলনামূলক দুর্বলতম দল, তাদের বিপক্ষে কেন টস জিতে আগে বোলিং করতে হলো, অল্প রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জিততে হলো, সেই প্ল্যানটা কিন্তু এই হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ রাখলো। সেখানে আমার কাছে মনে হয় এই জায়গায় বড় একটা সমালোচনার জায়গা রয়েছে। কারণ আপনি যে ম্যাচটাতে আপনার সবচেয়ে বেশি রান রেট বাড়ানোর সুযোগ থাকার কথা, যে ম্যাচটাতে আপনি সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ নেওয়ার কথা, সেই ম্যাচটায় আপনি অ্যাডভান্টেজটা নিলেন না। সেই সঙ্গে আপনি দেখেন ম্যাচটা বাংলাদেশে গিয়ে জিতলো খুব সম্ভবত 17 কিংবা 18 নম্বর ওভারে গিয়ে, 18 নম্বর ওভারে গিয়ে 17.4 বল খেলতে হয়েছে। 143 বা 144 রানের একটা টার্গেট, 144 রানের একটা টার্গেট ছিল। সেই রান করতে গিয়ে আপনি এত দেরি করে কেন ফেলবেন? আপনার যদি কালকে ভারতের খেলা দেখেন, সেই ম্যাচটা তো আপনার দেখার কথা। আপনি যদি দেখে থাকেন তাহলে আপনি জানেন যে যখন আপনি অল্প রান তারা করেন, আপনি অল্প রান না ব্যাপারটা, আপনার বড় কথা হচ্ছে যে আপনি যখন ছোট দলের বিপক্ষে খেলবেন, তাদের বিপক্ষে আপনার পরিকল্পনাটা কী হবে সেই ব্যাপারটা আপনার ধারণা করে। আপনি এখন বলতে পারেন যে গতকাল তো ভারত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস জিতে আগে বোলিং করলো, তাদেরকে 57 রান অল আউট করে দিয়ে জিতে নিল। তাদেরকে আপনি খেয়াল করে দেখেন তারা কি করেছে, 57 রানও অল আউট করে দিয়ে সেই ম্যাচটা আবার মাত্র 27 বলে জিতে নিয়েছে। বাংলাদেশ তো সেটা পারেনি। আপনি বাংলাদেশ আজকে ম্যাচটা যদি 10 ওভার, 11 ওভার কিংবা 12-13 ওভারে যদি জিতে যেত, তাহলেও কিন্তু রান রেটটা বেশ ক্লোজ টু আফগানিস্তান থাকতো। তখন আপনি আফগানিস্তানের সাথে যখন ম্যাচটা জিততেন বা ভালো খেলতেন, তখন কিন্তু ওই আপনি আফগানিস্তানকে টপকে যাওয়ার সুযোগ থাকতো। বা শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা হবে, সেই ম্যাচটা যদি আপনি জিততে পারেন, তাহলে কিন্তু আপনি আফগানিস্তানকে টপকে যেতে পারতেন। সো এই ব্যাপারগুলো আসলে আমি জানি না টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে কিনা, ক্যাপ্টেন কোচ তারা আসলে চিন্তা করেছে কিনা যে কি করব আমরা। কিন্তু গতকাল যখন লিটন দাস কথা বলেছিলেন, তখন তিনি একটা ব্যাপার ক্লিয়ার করেছিলেন যে আমাদের কাছে নেট রান রেট বাড়িয়ে নেওয়ার আগে আমাদের প্ল্যান চিন্তা করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমরা ম্যাচটা জিততে চাই। বাংলাদেশ খুব সম্ভবত এই ম্যাচটা নেট রান রেটের চিন্তা না করে ম্যাচটা জেতার জন্য খেলেছে। তারা একটা মোমেন্টাম পেতে চেয়েছে, এটা ভালো একদিক থেকে যে আপনি মোমেন্টামটা পেতে চেয়েছেন। কিন্তু আপনার তো এটাও মাথায় রাখতে, আপনি শেষের 2টো ম্যাচ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে
যে খেলতে হবে আপনাকে, এবং এই দুটো ম্যাচে বাংলাদেশের জন্য 50-50 পজিশন। আপনি ম্যাচটা জিততেও পারেন, হারতেও পারেন, মানে যে কোনো দিন কিছু হতে পারে। আপনি কোনোভাবে গ্যারান্টি দিতে পারবেন না আপনি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতবেন। আপনি হয়তো বলতে পারেন যে আমরা তো লাস্ট সিরিজটা জিতে আসলাম, কিন্তু আপনি যদি টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে আপনার পরিসংখ্যান দেখেন, সেটা কিন্তু আপনাকে ওই তথ্যটা দেবে না যে আপনি সহজে শ্রীলঙ্কাকে হারিয়ে দেবেন। আপনি যদি আফগানিস্তানের বিপক্ষে চিন্তা করেন, আফগানিস্তানের পরিসংখ্যান তো বাংলাদেশের আরও খারাপ, মানে বলার বাইরে। সো আফগানিস্তানকে আপনি হারাতে পারবেন না, এই চান্সেসটা একটু বেশি থাকবে। সো এরকম একটা সিচুয়েশনে আমার মনে হয় যে বাংলাদেশের একটু মানসিক ব্যাপারগুলো যেটা থাকে, যে আপনি মেন্টালিটি বা কীভাবে খেলার চেষ্টা করছেন। আপনারা সবসময় বলছি যে এই যে পাওয়ার হিটিং কোচ নিয়ে আসা হলো, আমরা বললাম যে বা সবাই বলার চেষ্টা করছে যে নতুন বাংলাদেশের একটা উদ্ভাবন দেখা যাবে, এশিয়া কাপে বাংলাদেশ ভালো করবে। হ্যাঁ, বাংলাদেশ এখানে তিনটা ম্যাচে জিততে পারে, ভালো সুপার ফোরে জিতেই পারে, কিন্তু কথা হচ্ছে যে আপনি যে একটা মেন্টালিটি দরকার, আপনি আধুনিক টি-20 ক্রিকেট খেলতে হলে আপনার যে এগ্রেসিভ একটা প্ল্যান দরকার, ব্যাটিং দরকার, মেন্টালিটি দরকার, সেই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে এই ম্যাচে বাংলাদেশের বেশ বড়োভাবেই মিসিং ছিল, ঘাটতি ছিল, এবং বাংলাদেশ এটা খুব ভালোভাবেই শো করেছে। এখন যে জিনিসটা হচ্ছে যে এই যে একটা ম্যাচ বাংলাদেশ জিতে গেল, পরে আরও দুটো ম্যাচ খেলতে হবে, যেটা বললাম যেহেতু গ্রুপ অফ ডেথ। সো বাংলাদেশের জন্য প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট। টসের আগেও টস যখন হলো তখন লিটন দাস বলেন, গতকালও সেম জিনিসটা তিনি বলেছে আমার কাছ থেকে, প্রত্যেকটা ম্যাচে আমাদের গুরুত্বপূর্ণ, তিনটা ম্যাচে আমরা জিততে চাই। এখন যে পরিস্থিতি, আপনি যে নেট রান রেট দেখেন, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এমন হতে পারে, এটা হতে পারে যে দুটো ম্যাচ জিতে আপনি নাও সুপার ফোরে যেতে পারেন। আপনি যদি এই ম্যাচটা যদি আপনি খুব ভালোভাবে জিততে পারতেন, ভালোভাবে মিনস হচ্ছে আপনি যদি নেট রান রেটটা বাড়িয়ে জিততে পারতেন, তখন কিন্তু আপনার একটা চান্স থাকতো। যদি বাংলাদেশ দুটো ম্যাচ জিতলো, আফগানিস্তান দুটো ম্যাচ জিতলো, কিংবা শ্রীলঙ্কা দুটো ম্যাচ, তিনটা দলের যখন দুটো ম্যাচ করে যেতে হবে, তখন আপনি কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকতে পারবেন। এখন কিন্তু আপনি সেই চান্সটা নেই বললেই চলে, কারণ আপনি আফগানিস্তানকে যত সহজে আপনি হংকংকে হারাতে পারতেন যত বড় ব্যবধানে, আপনি কিন্তু শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে কিন্তু সেই ব্যবধানে হারাতে পারবেন না। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচগুলো খুবই ক্লোজ, বাংলাদেশ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচগুলো খুব ক্লোজ ম্যাচ হবে বলে আমি প্রত্যাশা করছি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এই তিনটা দলে যদি দুটো করে ম্যাচ জিতে, তখন কিন্তু সবার আগে বাংলাদেশই বাদ পড়বে। সো এখন যদি বাংলাদেশকে এশিয়া কাপের সুপার ফোরে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে এখন পরের যে দুটো ম্যাচ আছে, অর্থাৎ গ্রুপ পর্বে যে তিনটা ম্যাচের একটা বাংলাদেশ জিতে গেছে, পরের যে দুটো ম্যাচ আছে, এই দুটো ম্যাচে কিন্তু বাংলাদেশকে জিততে হবে, না হলে কিন্তু বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার চান্স খুবই কম। প্রথম ম্যাচটা জেতার পরও এটা আমার কাছে মনে হয়। তারপর আপনারা কমেন্ট বক্সে তো জানাবেন ব্যাপারটা। আমরা একটু ম্যাচে ফিরি। ম্যাচে যদি আমি বোলিংয়ের কথা বলি, বোলিংয়েও কিন্তু বাংলাদেশ বেশ শুরুটা তাসকিন আহাদের বেশ ভালো শুরু হয়েছিল, কিন্তু মাঝের ওভারগুলোতে তারা হয়তো রান তুলতে পারেনি, কিন্তু বাংলাদেশ কিন্তু উইকেটও সেভাবে প্রত্যাশিতভাবে নিতে পারেনি। পাওয়ার প্লেতে আমরা দুটো উইকেট নিয়েছি, তারপরে কিন্তু ওই যে ইয়াসিম মুর্তজা কিংবা নিজাগাত খান, তারা কিন্তু বেশ একটা ভালো জুটি করার চেষ্টা করছে। আপনি শুরুর দিকে যদি আপনি জিসান আলমের কথা বলতে পারেন, তিনি প্রথমে নিজাগাতের সঙ্গে বা ইয়াসিমের সঙ্গে জুটি করে গেলেন, তার পরবর্তীতে আবার নিজাগাত এসে বেশ একটা 40 অড একটা ইনিংস খেলেন, যদিও সেই প্রত্যাশিত মানে 40 বল খেলে আপনার যে ধরনের ইনিংস খেলা দরকার সেটা কিন্তু তিনি খেলতে পারেননি। তারপরও 143 রান বাংলাদেশের জন্য একটু মনে হচ্ছিল চ্যালেঞ্জিং। এবং হংকংয়ের একটা বড় ব্যাপার যে জিনিসটা আপনার কৃতিত্ব দিতে হবে, সেটা হচ্ছে যে প্রথম ম্যাচে তারা খুব সম্ভবত 94 রান অল আউট হয়েছিল, আজকে সেটা তারা ওভারকাম করার চেষ্টা করেছে। বাংলাদেশের বলিংয়ে এক্সপেক্টেড আপনার যে রিশাদ উইকেট নেবেন, কিংবা হচ্ছে তানজিম সাকিব, তাসকিন, তারা উইকেট নেবেন। সবচেয়ে বড় ব্যাপার যে আজকে মুস্তাফিজ উইকেট পাননি, এটা খুবই মানে উদ্বিগ্ন কিংবা ওয়ারি হওয়ার খুব ব্যাপার নেই, কারণ অনেক দিন পর একটা উইকেটলেস দিন গেছে মুস্তাফিজের। সো মুস্তাফিজকে আপনি যখন চার্জ করতে যাবেন, তখনই আপনি মুস্তাফিজকে উইকেট দিবেন। এবং মুস্তাফিজ এই টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর আমার কাছে মানে বোলিংয়ে যদি আপনি চিন্তা করেন, বিশেষ করে আবুধাবির উইকেট, দুবাইয়ের উইকেটগুলো মুস্তাফিজের জন্য খুবই প্রেফারেবল, তিনি এক্সপেক্টর হবেন, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করতে নেই। বাংলাদেশের বলিংটা সবসময় ভালো, তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আজকে হংকংকে আরও আগে অল আউট করা উচিত ছিল। আপনি যদি একটু শেষের দিকে দেখেন, নিজাকাত যখন ব্যাটিং করছিলেন, তিনি বারবার ডাউন দ্য উইকেট আসার চেষ্টা করছেন। বাংলাদেশের বোলার যদি একটু টেনে নিচের দিকে বল করতেন, সেটা কিন্তু একটু অ্যাডভান্টেজ দিত, একটু টপেজ হতে পারতো, কিংবা হচ্ছে একটু বল মিস করে স্ট্যাম্পিং হওয়ার চান্স থাকতো। বাংলাদেশ সেটা না করে একটু ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সো ওইটা কিন্তু অ্যাডভান্টেজটা নিয়েছে, এবং নিজাকাত কিন্তু ওইখান থেকে রান বেড়ে করেছে। আমার কাছে মনে হয় যে স্পিনারদের ওইখানে আরেকটু ট্যাকটিক্যাল হতে হবে, আরেকটু চালাক হতে হবে। শেখ মেহেদের কথা বলুন বা রিশাদন, যার কথা বলুন না, যদিও রিশাদ পরবর্তীতে উইকেট পেয়েছে, কিন্তু আপনাকে এই জায়গাগুলোতে ট্যাকটিক্যাল হতে হবে, কারণ একটা ব্যাটসম্যান যখন ডাউন দ্য উইকেট আসবে, তখন আপনি তার ব্যাটের সামনে হাফ বল করার চেষ্টা করেন, কিংবা হচ্ছে একটু ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, তখন তো সেই অ্যাডভান্টেজটা পেয়ে যাচ্ছে, তার ব্যাটে পেয়ে যাচ্ছে। সো আপনাকে এমন করতে হবে যে আপনি একটু দূরে যদি বল করেন, একটু খাটো লেন্থে বল করেন, তখন ব্যাটসম্যানটা একটু
বা আপনি ব্যাটসম্যান থেকে একটু দূরে, তার বডি থেকে যদি একটু দূরে বোলিং করতে পারেন, তখন কিন্তু সেটা সে কন্ট্রোলের বাইরে থাকবে। একটা চান্স থাকবে, একটা এইজ হওয়ার চান্স থাকবে, কিংবা একটা স্ট্যাম্পিং হওয়ার চান্স থাকবে, আপনি উইকেট বের করার একটা অপরচুনিটি দেবে। ব্যাটসম্যান সহজে খেলতে পারবে না, তখন তার মাথায় একটা ভয় ঢুকে যাবে যে আমি চাইলেই প্রতি বলে যেন আমি ডাউন দা উইকেটে যেতে না পারি। সো এই ব্যাপারগুলো বলারদের, যেহেতু পরের দুটো ম্যাচ খুবই ইম্পর্টেন্ট দুটো ম্যাচ, এবং ওই দুটো ম্যাচে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করবে, এবং খুবই টাফ বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হবে। সো ওই ক্ষেত্রে বাংলাদেশের বোলারদের আরও একটু বেশ প্ল্যান ওয়াইজ বোলিং করতে হবে। আজকে যদি বাংলাদেশ 100 রানের ভিতরে বা 110 রানের ভিতরে হংকংকে আটকে দিতে পারতো, আমার কাছে মনে হয় যে আরও বেটার শেপে বাংলাদেশ থাকতে পারতো। আর ব্যাটিংয়ে যদি শুরু বলি, ব্যাটিংয়ে লাস্ট কিছুদিন ধরে, লাস্ট কয়েকটা সিরিজ ধরে পারভেজ ইমন এবং তানজিদ হাসান তামিম ভালো ব্যাটিং করছেন, কিন্তু আজকে যেভাবে শুরু করতে চেয়েছিলেন সেটা হয়তো প্রত্যাশিতভাবে না। বিশেষ করে তানজিদ একটু ধুঁকছিলেন, হয়তো আবুধাবিতে গিয়ে হয়তো কন্ডিশনের সঙ্গে এখনও মানে নিতে পারেননি, এবং পাশাপাশি আর একটা বড় ব্যাপার ছিল, তিনি একটু জোরের উপরে বলগুলো খেলতে মজা পান। তানজিদের কথা যদি বলছিলাম, বা কিংবা আপনি যদি পারভেজ ইমনের কথা বলেন, তিনিও কিন্তু প্রায় একই ক্যাটাগরি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে আজকে হংকংয়ের বোলারদের যে কৃতিত্বটা দিতে হবে, তারা খুব প্ল্যান্ড ওয়াইজ, খুবই ভালোভাবে তারা প্ল্যান করেছে এবং সেটা এক্সিকিউট করেছে। সেটা হচ্ছে যে খুব স্লোয়ার বল, তার প্রত্যেকটা বোলার যদি আপনি খেয়াল করে দেখেন, তারা সবাই স্লোয়ার বোলিং করেছে এবং আউটসাইড অফ স্ট্যাম্পে বাইরে বল করার চেষ্টা করে। অনেক সময় দেখা যাচ্ছে ওয়াইড ইয়র্কার করার চেষ্টা করেছে। সো তারা যতভাবে চেষ্টা করেছে যে বাংলাদেশি ব্যাটসম্যানদের আটকে রাখা যায়, তারা দুটো উইকেট শুরুতে তুলে নিয়েছিল। পরবর্তীতে যখন লিটন এবং তাওহিদ হৃদয় এই যে শুরুর দিকটায়, মানে তাদের জুটি শুরুর দিকটায় ব্যাটিং করছিলেন, তখন তারা ধুঁকছিলেন, সিঙ্গেল বের করতে কষ্ট হচ্ছিল, একটু মনে হচ্ছিল যে বল স্লো হয়ে আসছে, উইকেটটা একটু স্লো হয়ে আসছে, হয়তো বাংলাদেশ একটা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে পারে, এই ম্যাচটা জিততে হয়তো 19 নম্বর ওভার কিংবা শেষ ওভার পর্যন্ত খেলতে হতে পারে। কিন্তু একটু সময় পর যখন থিতু হলেন, লিটন দাস ম্যাচটা আলটিমেটলি বের করে নিলেন। তাওহিদ হৃদয়কে নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে, সেটা হচ্ছে তিনি মিডল অর্ডারে খুব সম্ভবত একটু বেশি ঝিমিয়ে গেছেন। আপনি যদি লাস্ট ডিপিএলে যদি মোহামেডানের খেলা দেখেন, তাওহিদ হৃদয় মোহামেডানের জার্সিতে, সেখানে কিন্তু তিনি এই টাইপের ব্যাটিং করেছেন, যে আজকে যেমন 30-35টা বল খেলেছেন, প্রায় কাছাকাছি এরকম একটা রান করেছেন, 100 স্ট্রাইক রেটে রান করেছেন। সো এই জায়গাতে আপনাকে যে জিনিসটা করতে হবে, বড় দলের সাথে যখন আপনি খেলবেন, যখন আপনি শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচ দুটো খেলবেন, সেখানে যদি আপনি 30 বলে 30 রান করেন, 30 বলে যদি 35 রান করেন, সেটা কিন্তু পুরোপুরি ম্যাচ থেকে আপনাকে ছিটকে দিবে। সো এই ব্যাপারটা তাকে মাথায় রাখতে হবে, এবং টিম ম্যানেজমেন্টকেও চিন্তা করতে হবে যে সেখানে আমরা সাইফকে খেলাতে পারি কিনা। কারণ সাইফের একটা বড় যে ব্যাপার, যে তিনি স্পিন হিটার, মানে তিনি স্পিনটা হিট করতে পারেন, বড় শটস খেলতে পারেন। হৃদয় খেলতে পারেন না, ব্যাপারটা এরকম না। আমার কাছে মনে হয় হৃদয় একটু মেন্টালি ব্লক, কিংবা হচ্ছে মেন্টালি একটু বেশ ভালো ফিল করছেন না, সে কারণে হয়তো ওই পছন্দসই শর্টস খেলতে পারছেন না। এই ব্যাপারটা আসলে টিম ম্যানেজমেন্টের দেখা উচিত। তবুও বাংলাদেশ একটা জয় পেয়েছে, যদিও আমরা অনেক সমালোচনা করলাম যে রান রেটটা বাড়িয়ে নেওয়া শুরু ছিল, সেটা পারলো না বাংলাদেশ। তারপরও যে আপনি জিততে পেরেছেন, সেটাই বড় ব্যাপার। তবে বাংলাদেশ যদি সুপার ফোরে যেতে হয়, আরও বেশি ট্যাকটিক্যাল হতে, আরও বেশি পজিটিভ চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে, কারণ দুটো ম্যাচ খুবই টাফ দুটো ম্যাচ হবে। আমি ধারণা করছি যে এটা 50-50 একটা ম্যাচ থাকবে, যে কেউ যে কোনোভাবে জিতে যেতে পারে, একটা দুটো ওভারে ম্যাচ মোমেন্টাম ঘুরে যেতে পারে। সেই ম্যাচ দুটো নিয়ে তো অবশ্যই আমরা পরবর্তীতে কথা বলবো। আপাতত আপনারা আজকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যে বাংলাদেশের খেলা কেমন লাগলো, বাংলাদেশের এই জয়টাকে কীভাবে দেখছেন, রান রেটটা বাড়িয়ে নিয়ে গেলে আরও একটু ভালো হতো কিনা, সেই ব্যাপারগুলো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।